আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। সোজা কথা বলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করাইতে হবে। আওয়ামী লীগকে যদি নিয়ে নির্বাচন না করে তাহলে ভারত এই নির্বাচনকে অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে? এবং সেটা যেকোনো মুহূর্তে এই সরকার পড়ে যাবে। আর ভারতকে ডিঙিয়ে ঘোড়া ডিঙিয়ে আপনি ঘাস খেতেই পারবেন না। বাংলাদেশে পৃথিবীর যত পরাশক্তি চুদুর-বুদুর করুক, বাংলাদেশের জনগণ যতই চুদুর-বুদুর করুক, ওই চায়না যতই চুদুর-বুদুর করুক, কোন শক্তি ভারতকে এভয়েড করে বাংলাদেশ আস্তানা করতে পারবে না। আর বাংলাদেশের জনগণ যতই চুদুর-বুদুর করুক, ভারত ছাড়া এরা না খেয়ে মারা যাবে। ভারত ছাড়া আপনি চলতেই পারবেন না। তো এটা তো বিশ্ব শক্তি জানে, এটা তো ইউরোপীয় ইউনিয়ন জানে, এটা তো আমেরিকা জানে। তাই তারা চেষ্টা করতেছে কোনো না কোনোভাবে ভারতকে ম্যানেজ করতে। আর ভারতকে ম্যানেজ করতে গেলে ভারত বলবে তুমি আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও। কিন্তু এই জামাতা ইউনূস সরকার তো এটা রাজি হবে না। তারা সব মানবে। প্রয়োজনে বাংলাদেশ ভাগ করে দিবে ২ ভাগ ৩ ভাগ। দরকার হয় ভারতকে বলবে তুমি হিন্দু দেশ বানাও একটা। আমেরিকা বলবে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাও। তাও আমি আওয়ামী লীগের নির্বাচন করতে দিব না। কারণ এরা জানে আওয়ামী লীগ নির্বাচন করলে এই আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে। এই ঝুঁকি কে নিবে? এই ঝুঁকি কেউ নিবে না। কারণ এখন নির্বাচন হলেই আপনি নিশ্চিত থাকেন। আগে আমি বলেছিলাম যে নির্বাচন হলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, প্রধান বিরোধী দল। এখন আমি বলেছিলাম যে ৩ বছর পরে যদি নির্বাচন আওয়ামী লীগ চালায় ক্ষমতায় চলে যাবে। কিন্তু এখনই আমি বলতেছি ৩ বছর লাগবে না। এখনো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে, সে নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে যাবে। এটা বিএনপি জানে, এটা জামাত জানে। জামাত তো জানেই। তো এই জন্যই তো জামাত নিষিদ্ধ করছে আওয়ামী লীগকে। এই জন্য তো নৌকা মার্কা নিষিদ্ধ। এই জন্যই তো ছাত্রলীগ নিষিদ্ধ করছে তারা। তারা খালি ফিল্ডে গোল দিতেছে। খালি ফিল্ডে গোল দিতেও তারা ভয় পায়। স্বতন্ত্র প্রার্থীদের ইলেকশন করতে। আমি তো বলেছি, আমি শেখ ফরিদ যদি বাংলাদেশে আপনি শুধু বলেন যে আওয়ামী লীগ না স্বতন্ত্র প্রার্থীদের ইলেকশন করতে দিবে। আমি তো বলেছি আমার সাথে ইলেকশন করতে বলেন জামাতের আমিরকে। কুত্তা মার্কা ইলেকশন করবো, জামাতের আমির ফেল করবে। আর নৌকা মার্কা নিয়ে যদি জামাতের আমিরের সাথে আমি ইলেকশন করি, জামাতের আমিরের জামানত থাকবে না। তার বাড়িতে তার যে বাড়ির আসন সেই আসনে গিয়ে আমি তার নিজের যে আসন সেই আসনে গিয়ে আমি আমাকে নৌকা মার্কা দেখি পাশ করতে পারে, জামানত থাকবে না। নৌকা মার্কা তো দূরের কথা, আমার সাথে যদি কুত্তা মার্কা নিয়ে ইলেকশন করে জামাতের আমির আমার সাথে এক ভোট হইলেও ফেল করবে। আমার সাথে চ্যালেঞ্জ দিতে বলেন, পোস্টার তাতে দিতে বলেন আমার নামে ব্যালট পেপার ছাপতে বলেন যে শেখ ফরিদ কুত্তা মার্কা আর জামাতের আমির দাড়িপাল্লা। বলেন আমি থাকবো না, আমার কোনো কর্মী থাকবে না, কেউ থাকবে না, আমার পোলিং এজেন্ট থাকবে না। চ্যালেঞ্জ করলাম, তাও ফেল করবে। এক ভোট হইলেও ফেল করবে জামাতের আমির আমার সাথে। ফেল করবে, এটা তারা জানে। তাহলে আমার সাথে যদি ফেল করে, তাহলে আওয়ামী লীগের যারা জননেতা, যারা আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কর্মীরা যদি ইলেকশন করে তাদের সাথে কি হবে? তাদের অবস্থা, তাদের সাথে ইলেকশন করলে কি হবে? কারো জামানত থাকবে না। আওয়ামী লীগ ক্ষমতা, তাই এটা যদি চেষ্টা করতেছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করাতে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কারণ তাদের ব্যবসা এখানে আছে, তাদের কূটনৈতিক স্বার্থ আছে, তাদের বাণিজ্যিক স্বার্থ আছে, তাদের ভূ রাজনৈতিক স্বার্থ আছে। আর ভারতকে বাদ দিয়ে আপনি সেটা করতে পারেন। আর ভারত আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনকে সে বৈধতা দিবে না, এটা আমি নিশ্চিত। আমি নিশ্চিত যে ভারত আওয়ামী লীগের সাথে নির্বাচন ছাড়া বৈধতা দিবে না। কারণ যদি আওয়ামী লীগ কোনো কারণে আওয়ামী লীগ নির্বাচনে না থাকে আর সেই নির্বাচনকে শতভাগ বৈধতা দেয়, আবারও বলি শতভাগ, হয়তো কৌশলগত ভাবে সে সমর্থন দিতে পারে ভারত, আংশিক সমর্থন দিতে পারে, বা তারা কূটনৈতিক ভাষায় সমর্থন, সরাসরি সমর্থন দিতে পারবে না। দিলে তাহলে আরেক ভেজাল হয়ে যাবে এই দেশে। আবার যদি আওয়ামী লীগকে নেয় তাহলে এরা বিপদে পড়বে। সুতরাং বাংলাদেশ এখন বাংলাদেশ নিজেকে শ্রীকালের মধ্যে পড়ে আছে। তার জন্য এরা কি চাইবে জানেন? একটা যুদ্ধ, একটা ঝামেলা, একটা ফ্যাসাদ। এরা চাইবে সীমান্তে গিয়ে হামলা করতে। ওই যে হামাসদের মতো, ওই হামাস জঙ্গিদের মতো যেকোনো মুহূর্তে ভারতের উপর হামলা করতে পারে এরা। আপনি দেখবেন বাংলাদেশের বিজেপি বা বিটিআর যাবে না। এই ভুল তারা করবে না, বাংলাদেশ আর্মিও যাবে না। কারণ আর্মিরা বিটিআররা তো যুদ্ধের আইন জানে, নিয়ম জানে এবং পরিণতি জানে, শক্তি বুঝে। কিন্তু যাবে কারা? যারা নির্বোধেরা। দেখবেন কিছু জঙ্গি বিজিবির পোশাক পরে বা আর্মির পোশাক পরে, আমি বলে দেই আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিচ্ছে, এরা শেষ মুহূর্তে এরা কিন্তু যে কোনো মূল্যে বার্মার সাথে যুদ্ধ করলে এরা পোষাইতে পারবে না। দেখছে, চেষ্টা করছে, যদি করতেও বার্মার সাথে যুদ্ধ করলে যদি লাভ হইতো তাহলে তারা এতক্ষণ করতো। কারণ যেভাবে গোলাগুলি করে তারা ওইখানে যাবে না। কারণ জানে যে বার্মার ব্যাপারে যদি আন্দোলন করে তাহলে বাংলাদেশে একটু জোশ পাবে না কেউ। দেখেন না, একটা শিশুকে যে গুলি করলো এবং একজন মারা গেল, কোন ক্যাত দেখছেন? কোন ক্যাত কুতু করছে কেউ? ক্যাত কিছুই করে না কেউ। কেন করে না? কারণ ওই গুলিটা আসছে বার্মা থেকে। যদি ভারত থেকে আসতো, প্রত্যেক দিন জহর নামাজের পরে, জুম্মার নামাজ না, প্রতিদিন ওই যে ওই যে উদিসি রতন সাহেব বলছেন না, কমরেড রতন বলছে না যে শুক্রবার আমার একটি সপ্তাহের একটি দিন আমাদের হাতছাড়া হয়ে গেছে। ওই যদি ওই গুলিটা বার্মা থেকে না এসে ভারত থেকে আসতো তাহলে প্রতিটা দিনই হারাইতে হইতো আমাদের। প্রতিটা দিনই জহর নামাজের পরে মসজিদে বয়ান হইতো এবং ভারতমুখী লং মার্চ করতো। তো এরা কি করবে জানেন? বিজিবির পোশাক পরে
আর্মির পোশাক পরে যে কোনো মুহূর্তে ভারতের সীমান্তে গিয়ে হামলা করতে পারে, অথবা এমনি ওই পোশাক ছাড়াও গিয়ে হামলা করতে পারে। পাকিস্তান যেমন কাশ্মীরি জঙ্গিদের যেমন ওই যে পাকিস্তান থেকে কাশ্মীরে পাঠায় দেয়, ওইরকম বাংলাদেশ থেকে কিছু জঙ্গি ওই হাটাজারি মাদ্রাসা তো ট্রেনিং করা, এছাড়াও প্রায় 20টার মতো জায়গায় জঙ্গি ট্রেনিং দিতেছে। এদের যে কোনো মুহূর্তে ভারত সীমান্তে পৌঁছায় দিতে পারে, এবং এটা ভারত জানে। এটা আমি যে বলতেছি তা না, এটা ভারত নিজেও জানে যেটা ঘটতে পারে। এটা যে আমি কেবল আমার উপরে জিব্রাইল নাজিল না, আমার উপরে দেবতা আসে না যে আমি শুনে শুনে কইতেছি। এগুলো তারা আলোচনা করছে, পত্রিকায় আসছে, আমরা অনুমানও করি কিছু এগুলো ঘটবে। বরং এর চেয়ে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে, আরো ভয়ঙ্কর কিছু। দেখুন হুট করে তারা মানে ইরানের যে মিসাইল আছে, যেগুলো ওই যে হিজবুল্লাহর কাছে গিয়েছিল, যেগুলো হুতির কাছে গেছে, ওই ধরনের কিছু মিসাইল এনে মেরে দিতে পারে। আবারও বলছে বিজেপি বা সেনাবাহিনী করবে না, কারণ তারা তাদের পরিণতি জানে। কারণ বিজেপি সেনাবাহিনী যদি কিছু ঘটায়, বাংলাদেশে একটা আর্মির হেডকোয়ার্টার থাকবে না। আর্মি হেডকোয়ার্টার উড়াই দেবে প্রথমে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, একেবারে শুভম শীঘ্রম। যদি কোনো কারণে বাংলাদেশের সেনাবাহিনী গুলি করে ভারতের দিকে, প্রথমে বাংলাদেশের সেনাবাহিনী হেডকোয়ার্টার উড়াই দিবে, একা শুভম শীঘ্রম বলে শুরু করে দিবে, এক সেকেন্ড দেরি করবে না। কিন্তু এই জঙ্গিরা এটা করতে পারে, কারণ কেন করবে জানেন? কারণ হলো বাংলাদেশে একটা ঝামেলা সৃষ্টি করতে হবে স্থায়ী, সেই জন্য তারা করবে। আর এটার সিমটম কিন্তু আপনি পাচ্ছেন। এগুলো অনুমান কেন করলাম, আমরা এগুলো আগে বলতে চাইনি, এখন কেন বলতে পারি? যেহেতু কূটনৈতিকদের পরিবার এর প্রত্যেকটা সদস্যকে তারা নিয়ে চলে গেছে, তার মানে এগুলো খবর তারা জানে, ভারত জানে। এগুলো যে ঘটবে ভারত জানে, বা ঘটতে পারে ভারত জানে, তাই তারা নিয়ে চলে গেছে। তো বাংলাদেশের কপালে খুব শনি আছে। শনি মানে কি? আপনি যে বললেন না যে বিপদ, ভারত হামলা করবে না, বাংলাদেশ নিজে আত্মহত্যা করতে যাচ্ছে, আপনি ঠেকাইতে পারবেন না। বাংলাদেশের যে সামনে যে পরিণতি, এই জনগণের কষ্ট হবে, দেশের সার্বভৌমত্ব শেষ হয়ে যাবে, দেশের অস্তিত্বই থাকবে না। ভেবেছিলাম পাকিস্তান, আমি বলেছিলাম যে পাকিস্তান আগামী 5 বছরের মধ্যে 2 টুকরা হবে। এখন দেখতেছি যেভাবে চলতেছে, এভাবে যদি কন্টিনিউ চলতে থাকে, যদি ইউনূস সরকারকে না হটানো যায়, তাহলে বাংলাদেশে 2 টুকরা থেকে 3 টুকরা হয়ে যাবে। আমার এগুলো বলার উদ্দেশ্য হলো যাতে আমরা একটা সমাধান খুঁজে পাই, যাতে এগুলো না ঘটে। মানে ভারতের সাথে যাতে আমাদের সংঘর্ষ না হয়, আমরা যাতে দুর্ভিক্ষে না পড়ি, আমাদের সাথে তাদের যুদ্ধ না হয়, আমরা যাতে ভালোভাবে থাকি, আমাদের দেশ যাতে টুকরো না হয়। কিন্তু এরা তো আচ্ছা, একটা লোক যে ঘটনা ঘটাচ্ছে, আপনি ঠেকাইতে পারবেন না। তো সেই জন্য বলছি, এর সমাধান হচ্ছে এই তথাকথিত আদম ব্যাপারী সরকার, এই জামাতের ইউনূস সরকারকে হটাতে হবে। প্রথম কাজ একে সরিয়ে ফেলতে। একে যদি আপনি রাখেন, তাহলে আমি যা যা বলছি সেগুলো ঘটবে, কেউ ঠেকাতে পারবেন না। তার সিমটম শুরু হয়ে গেছে। একটা দেশের কূটনৈতিকদের পরিবার, সব সব পরিবারের সব সদস্য হঠাৎ করে বিনা নোটিশে নিয়ে যাওয়া, মানে বুঝেন তো যে তাদের কাছে কি কি তথ্য চলে গেছে। কারণ তারা যা আমি বলছি, যা আমি অনুমান করতেছি, হয়তো তার চেয়ে ভয়াবহ তথ্য তাদের কাছে আছে। তাহলে কূটনীতিকদের পরিবার কেন নিয়ে যাবে? আমরা জানি কোন রকম ঝামেলা হইলে ঢাকার কূটনীতিক মিশন থেকে বহিষ্কার করবে দিল্লিকে, দিল্লি আবার বহিষ্কার করবে ঢাকাকে, এরকম হইতে পারে। কিন্তু এরকম পরিবার নিয়ে চলে যায় না। তার মানে কি? ধোঁয়া দেখলেই বোঝা যায় নিচে আগুন জ্বলতেছে, একটা কিছু ঘটবে সামনে। তবে আগেই সার্জিক্যাল স্ট্রাইক ঘটবে না। আর আমি বলেছিলাম যে ভারতকে অনুরোধও করেছি, ভারত সরকারকে, ভারতের জনগণকে বলি, বাংলাদেশের উপরে হামলা করেন না। ওরা চাচ্ছে আপনারা বাংলাদেশের উপরে হামলা করেন, তাহলে তাদের যে আসল উদ্দেশ্য সেটা পূরণ হয়ে যাবে। কিন্তু ভারতের উপরে যখন আপনি আক্রমণ করবেন, তখন তো তারা বসে থাকবে না, তখন তো তারা পাল্টা আক্রমণ করবে। তখন করবে, আর তখন বাংলাদেশ অস্তিত্ব। কিন্তু এর সমাধানের পথ হলো, যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন, প্রথম হলো জামাতের ইউনূস সরকারকে হটাতে হবে, একে ঘেঁটি ধরে বিদায় করতে হবে। তারপরে বাংলাদেশে একটি সর্বসম্মত নির্বাচন, মানে সকল দলের, সকল মতের লোকের সাথে একসাথে বসে, সকল জনপ্রতিনিধি নিয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে হবে এই দেশের জনপ্রতিনিধিদের। এবং দেশে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার দরকার। তা না হলে এই দেশের কপালে খুবই শনি আছে। এই দেশের কপালে মানে এত শনি আছে যে কল্পনাই করতে পারবো না আমরা, যা যা ঘটবে যদি নির্বাচিত সরকার না আসে। যে পাকিস্তানে যখন অপারেশন সিন্দুর চালায়, তখনও পরিবার নিয়ে আসে নাই ভারতের, কূটনীতিকদের নিয়ে আসছিল, পরিবারদের নিয়ে আসে নাই এইভাবে আচানক। কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। তার মানেটা হচ্ছে যে টিকটকে বললাম যে উপরে ধোঁয়া উঠছে, মানে কি নিচে অনেক আগুন জ্বলতেছে বা জ্বালানো হচ্ছে। এটা ভারত জেনে গেছে, সেই জন্য ভারত আগে নিয়ে নিছে। আমি বলেছি তো আপনাদের। আচ্ছা, কোন সভ্য দেশ, কোন সভ্য না, কোন অসভ্য দেশ আপনি গ্রন্থাগার পড়তে দেখছেন? ভারতের উপরে এত রাগ। আচ্ছা, ভারতের হাই কমিশন আক্রমণ করতে পারে, রাগ করে ধরে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায়, ধরে নিলাম ভারতের উপরে আপনার খুব রাগ, আপনি ভারত হাই কমিশনে আক্রমণ চালালেন, ধরে নিলাম। ভাই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আপনি আগুন দিয়েছেন কেন? সেখানে হাজার হাজার বই ছিল, হাজার হাজার বই, আপনি সেই গ্রন্থাগার পড়ে দিলেন কেন? আমাকে বলেন, আমাকে বুঝায় বলেন। এটা কোনো জবাব আছে? এই জবাব কেউ চায় নাই। যেই দিন ওই গ্রন্থাগার পুড়ে দিছে, তারপরে কিন্তু ভারত বুঝেছে কিনা জানি না,
আমি বুঝে গেছি যে বাংলাদেশের মানুষ কত ভারত বিদ্বেষী, সর্বোচ্চ সর্বোচ্চ রূপ তারা দেখিয়েছে। আপনি বই নিয়ে বাড়িতে নিয়ে চলে যেতেন, ওই যে শেখ হাসিনার ওখান থেকে কোরআন শরীফ নিয়ে গেছেন, জায়নামাজ নিয়ে গেছেন, তার তার পোশাক নিয়ে গেছেন, তার আন্ডারগার্মেন্ট নিয়ে গেছেন, এমনকি কমোড পর্যন্ত উঠাই নিয়ে গেছেন, মুরগি পর্যন্ত নিয়ে গেছেন, ঠিক আছে? কুত্তাটা শুধু নিয়ে যায় নাই, ঠিক আছে? কারণ কুত্তা তো আবার ইসলামে হারাম, আর সব নিয়ে গেছে। এখন শুনেন, আপনি বইগুলো নিয়ে বাড়িতে নিয়ে চলে যাইতেন, তাইলে বলতাম আপনি রাগ, ওখানে হামলা করছেন, বইগুলো নিয়ে আগুন দিলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আগুন দিলেন কেন? বই পুরো কারা? বই পড়ে যারা বর্বর, অসভ্য, সন্ত্রাসী, জঙ্গি, তারাই কেবল বই পড়ে। যারা স্বাধীনতা বিরোধী না শুধু, যারা সভ্যতা বিরোধী, সংস্কৃতি বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা জ্ঞান বিরোধী, বিজ্ঞান বিরোধী, তারাই তো গ্রন্থাগার পড়বে। গ্রন্থাগার পুরার জিনিস? আপনি বলেন আমাকে গ্রন্থাগার পুরার জিনিস কিনা? আরে ভাই, আমি মওদুদির পছন্দ করি না, তারপরে মওদুদির বই পড়তে গেলে আমি বলবো ভাই পড়িস না, আমার দিয়ে দেয়, আমি নিয়ে এসে পড়বো। বই তো পড়তে দেবো না আমি। আমি সবচাইতে ঘৃণা করি মওদুদির বইগুলোকে, ঘৃণা করি, কিন্তু আমি বই তো পড়বো না। কারণ বই তো বই, আপনি বইয়ের সাথে আপনার কি শত্রুতা? তখনই বোঝা গেছে। তো এটার সিমটম কি? সিমটম হলো ভারতের বিরুদ্ধে তারা পরিকল্পনা করেছে বহু কিছু ঘটাবে। এই বাংলাদেশে এই মুহূর্তে এই বাংলাদেশটা এখন দ্বিতীয় পাকিস্তান। এই বাংলাদেশটা এখন জামাতের ইনুস সরকার না, পাকিস্তানের জামাতের ইনুস সরকার। বাংলাদেশের আসিফ নজরুলের লজ্জা না হলেও বাংলাদেশে মুক্ত বুদ্ধির বিশ্ববিবেকের সাথে যারা তাল মিলিয়ে চলে, যারা মানুষকে মানুষ মনে করে, ওই শুয়োরদেরকে বাদ দিয়ে তাদের জন্য লজ্জার, অপমানের এবং আত্মহত্যার। আপনি দেখেন, বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না, কারণ বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হয়নি। পাকিস্তান ৩-৪ বার ভারতের সাথে যুদ্ধ করেছে। এই গত বছরও তেহেলগ্রাম হত্যাকাণ্ড নিয়ে, সন্ত্রাসী হামলা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়ে গেল। সেই যুদ্ধের পরও পাকিস্তান ভারতে খেলতে যাচ্ছে। আর পাকিস্তানকে যে আসিফ নজরুল, বাংলাদেশের এই জঙ্গি গোষ্ঠী, এই ডক্টর ইউনূসের জঙ্গি বাহিনী সকাল বিকাল আব্বা ডাকে, সেই পাকিস্তানও ভারতে খেলতে যাচ্ছে। কিন্তু পাকিস্তানের এই জারজ সন্তানরা ভারতে খেলতে যেতে বাংলাদেশের ক্রিকেট প্রেমী খেলোয়াড়দেরকেও দিতে চায় না, আর ক্রিকেট প্রেমী মানুষদেরকেও বিশ্বকাপ খেলা দেখতে দিতে চায় না। গতকাল ভোটাভুটি হলো, মানে বাংলাদেশ তো মনে করছে পুরো বিশ্ব জয় করে ফেলছে। আসিফ নজরুল যেভাবে ফুটবলে কিক করে, মনে হয় যেন এইভাবে কিক করে পুরো বিশ্বটাকে উল্টিয়ে ফেলেছে। তো আসিফ নজরুল কি হলো কালকে? 15টি সদস্য রাষ্ট্র যারা ওয়ার্ল্ড কাপ খেলে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যারা খেলে, তারা ভোটাভুটি করলো। আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, তারাও কিন্তু ভোট দিয়েছে। ভোট দেওয়ার পরে আসিফ নজরুলের আব্বার দেশ শুধু পাকিস্তান ছাড়া 15টি দেশের মধ্যে 14টি দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে। এবং বিশ্বের সভ্য মানুষদের 14টি দেশ মনে করে ভারত একটি নিরাপদ রাষ্ট্র, শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। গত ক্রিকেট জীবনে ভারতে কখনো পৃথিবীর কোনো খেলোয়াড় ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে, এশিয়া কাপ খেলতে গিয়ে বা অন্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে আক্রান্ত হয়নি। তার মানে হচ্ছে ভারতের একটা ক্লিন শিট। বাংলাদেশকে ভারতে খেলতে যেতেই হবে, এই ছাড়া আর কোনো পথ বাংলাদেশের জন্য বিকল্প হিসেবে রাখেনি। আমাদের দেশে যেই সব বেজরমারা বলতো আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, তোদের সেই তালেবান ভাইয়েরাও তোদের বিরুদ্ধে ভোট দিয়েছে। সুরেরা বুঝলে এখন বোঝ, না বুঝলে বাংলাদেশ থেকে আফগানিস্তান, পাকিস্তানে যাওয়ার চেষ্টা কর। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, তোরা এসছিস নিজেদের পেট মোটা করবি, শরীর মোটা করবি, এবং এই বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে এটাকে একটা জাহান্নাম বানিয়ে যাবি। শেখ হাসিনার জমানায় বাংলাদেশ ক্রিকেটের প্রভূত উন্নতি হয়েছে, সেটাকেও ধ্বংস করতে হবে। কালকে এই বিড়ি বিক্রেতা, এই বিড়ির কারিগর বলল কি, আমরা যে পদ্মা সেতু করেছি, এটা না করলে বাংলাদেশে আমরা 10 টাকা করে কম দামে
চাল খেতে পারতাম। কেমন বাটপারের বাটপার আপনি চিন্তা করি দেখেন। আজকে আমিনুল ইসলাম বুলবুল বলছেন আমরা একটি মিরাকলের আশায় আছি। 14টি রাষ্ট্র, 15টির মধ্যে 14টি রাষ্ট্র তোমাদের বিরুদ্ধে ভোট দেওয়ার পরও আমিনুল ইসলাম বুলবুল তোমরা কিসের মিরাকলের আশা করো? মানে একটা বুদ্ধিভিত্তিক দেশ, একটা বুদ্ধিভিত্তিক চিন্তার মানুষ কি করে এই রকম অবাস্তব কথা বলে? আসিফ নজরুল, আসিফ নামে আরেকটা ক্রিয়া উপদেষ্টা ছিল, ওই বাটপার, সোর, বদমাশ, জঙ্গি, এই দুইটা মিলে ডক্টর ইউনূসকে এটাতে বাধ্য করিয়েছে। না হলে ক্রিকেট কি, ক্রিকেট কয় বলে এক ওভার হয়, কিভাবে মারলে ছক্কা হয়, ডক্টর ইউনূসের এইসব জানার সুযোগ নাই। তার চিন্তা ভাবনা হলো গরিবের কিভাবে শোষণ করে গরিবের টাকা এনে সুদ খেতে পারে, এর বাইরে ডক্টর ইউনূসের কোনো চিন্তা ছিল না। এই ভিন্ডিকটিভ নেচারের, এই অ্যাবনর্মাল এই মানুষটি যখন বাংলাদেশের ক্ষমতায় বসেছে, অর্থনীতি দশ নেমেছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন কোনো কাজ করার সুযোগ পাচ্ছে না, ক্রিকেট উচ্ছন্নে গেছে, সমাজ রাজনীতি সবকিছু মাটির সাথে মিশে গেছে। এখন এই দেশটিকে শুরু করতে হবে আবার নতুন করে, দেশপ্রেম জাগতে হবে। এই সব পাগলা কুকুরদেরকে পাগলা গারদে পাঠাইতে হবে। পাগলা গারদ যদি এই পাগলা কুকুরদেরকে পাঠানো না যায়, তাহলে এই দেশ, এই সমাজ মুক্ত হবে না। এই সমাজের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনি কি বুঝতে পারছেন কতটা হিউমিলিয়েশন বাংলাদেশের জন্য? 15টি দেশের মধ্যে 14টি দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে। 15টির মধ্যে 14টি দেশ। চিন্তা করে দেখেন, যেই বাংলাদেশ পুরো পৃথিবীর কাছে, আইসিসির কাছে দাবি করতে চেয়েছিল যে আমাদের দাবিটি বৈধ, বাংলাদেশ যদি ভারতে খেলতে যায় বাংলাদেশের খেলোয়াড়েরা আক্রান্ত হবে। ভারতের এই বাংলাদেশের পক্ষে কিন্তু পাকিস্তান ভোট দেয়নি, পাকিস্তান ভোট দিয়েছে ভারতের বিপক্ষে। কারণ পাকিস্তান ভারত শত্রু রাষ্ট্র, যার কারণে ভারতের বিরুদ্ধে ভোট দেওয়াই হচ্ছে পাকিস্তানের কাজ। কিন্তু এই ছাড়া বাংলাদেশ তার পাশে একটি দেশও পায়নি। তার মানেটা কি দাঁড়িয়েছে? এখন বাংলাদেশ যদি এবারে ওয়ার্ল্ড কাপে খেলতে না যায়, আমি আগেও বলেছি অন্তত 5 জন খেলোয়াড় আছে যাদের জীবনে একবারে বিশ্বকাপ ক্রিকেট খেলার সুযোগ এসছে। এরপরে বয়সের কারণে, ফর্ম না থাকার কারণে এবং নানাবিধ রাজনৈতিক, সামাজিক, আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং ভবিষ্যতে আরো ভালো খেলোয়াড় আসার প্রেক্ষাপটে এই খেলোয়াড়রা জীবনে কোনোদিন আর ওয়ার্ল্ড কাপ, টি-20 খেলার সুযোগ পাবে না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, শুধুমাত্র দেশের জন্য নয়, যেই খেলোয়াড় যার জীবনের স্বপ্ন ছিল এটা, সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না। আপনারা একসময় জানেন যে জিম্বাবুয়ে পৃথিবীর ক্রিকেটে টপের দিকে ছিল, টপ 10, টপ 5 যদি বলা হতো যে জিম্বাবুয়ের এন্ডি প্লাওয়ার, গ্র্যান্ড প্লাওয়ার, হিথ স্ট্রিক, এদের নাম কে শুনে নাই? জিম্বাবুয়ের বুলাওয়ে টেস্ট হতো। জিম্বাবুর ক্রিকেট পৃথিবীকে ডমিনেন্ট একটা ক্রিকেট টিম ছিল পৃথিবীতে। সেই ক্রিকেট টিম রাজনীতির জাতাকলে পড়ে ধ্বংস হয়ে গেছে। বহু ক্রিকেটার দেশ ছাড়তে হয়েছে। এই হিথ স্ট্রিকের মতো খেলোয়াড়ের যে বাগান বাড়িটারি, সেগুলা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় জিম্বাবুয়ের ক্রিকেট যে পতিত হয়েছে আজকে পর্যন্ত, এখন জিম্বাবুয়ে ক্রিকেট এখনো উঠে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ ক্রিকেটকেও ঠিক একই চেষ্টা করা হচ্ছে। সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের 1 নম্বর খেলোয়াড় ছিল, দীর্ঘদিন 5-6 বছর পর্যন্ত টানা 1 নম্বর অলরাউন্ডার ছিল সাকিব। বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছে এই আসিফ নজরুল, এই ডক্টর ইউনূস, এই হারামজাদারা বাংলাদেশকে কিছুই দিতে পারে নাই। সেই সাকিব আল হাসান মিথ্যা মামলা নিয়ে পৃথিবীর দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, নিজের দেশে পর্যন্ত যাইতে পারে না। নিজের দেশের খেলোয়াড়কে যে দেশ সিকিউরিটি দিতে পারে না, সেই দেশ ভারতের কাছে সিকিউরিটি চায়। এই ভারত কি তোদের আব্বারে যে তোদের ভারত সিকিউরিটি দিবে? তোরা তোদের নিজেদের খেলোয়াড়কে সিকিউরিটি দিতে পারিস না, ভারতের কাছে সিকিউরিটি এর চেয়ে বেশি চাস কেন? অসভ্যদের লজ্জা নেই, শরম নেই, চক্ষু নেই। এই সকলখোররা শুধু দেশটাকে শেষ করছে না, এই দেশের ক্রিকেটটাকেও শেষ করে দিচ্ছে। এখন আপনারা আজকে দেখবেন বিকাল বেলায়
বিকালবেলায় নতুন কি কাহিনী হতে পারে? নতুন একটা কাহিনী আসতে পারে যে ঠিক আছে, ভারত যেহেতু বাংলাদেশের জন্য নিরাপদ না, আমাদের খেলোয়াড়রা কলকাতায় হেলিকপ্টার নিয়ে উড়োজাহাজ নিয়ে যাবে, ওখান থেকে ডাইরেক্ট খেলার মাঠে যাবে, খেলে আবার চলে আসবে। এইরকম একটা সিদ্ধান্ত আসার সমূহ সম্ভাবনা আছে। কেননা ক্রিকেটাররা ক্রিকেট খেলতে চায়, ক্রিকেটের সাথে যারা জড়িত তারা ক্রিকেট খেলার পক্ষে, শুধু বিপক্ষে হচ্ছে এই আসিফ লুচ্ছা, এই ডক্টর ইউনুস সুদখোর বাটপার, এবং ওই যে আরেকটা আগে মন্ত্রী ছিল এটা, আর আমাদের কুমিল্লার আরেক বাটপার আসিফ আকবর। তিনটা আসিফ, আপনি খেয়াল করে দেখেন, এই তিনটা আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটটাকে জবই করে দিচ্ছে। এক হলো আসিফ নজরুল, যেটা লুচ্চা, পরনারীর প্রতি লিপ্সা বেশি সেটা। আরেকটা হচ্ছে আসিফ আকবর, আরেকটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই তিন আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। এখন এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের মানুষকে রাস্তায় নেমে আসতে হবে, ক্রিকেট বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষকে সোচ্চার হতে হবে, এবং ক্রিকেট প্রেমী যেই সব পরিচালক পরিষদে রয়েছেন, যারা নীতি নির্ধারণীতে আছেন, তারা এই বাটপাতদের উপরে প্রেসার ক্রিয়েট করতে হবে। তা না হলে জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটও কোরবানি হয়ে যাবে। আপনারা বোঝেন, 14টি দেশ যারা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু এই 14টি রাষ্ট্র বাংলাদেশের সাথে আগামী 1 বছর কোনো টি-20 খেলবে না। কারণ বিশ্বকাপের পরে যারা নির্ধারিত হবে, তারাই বিশ্বকাপের সাথে যারা জড়িত, তারাই কিন্তু একটি দেশের সাথে আরেকটি দেশ, আরেকটি দেশের সাথে আরেকটি দেশ খেলবে। এবং বাংলাদেশ যদি না খেলে, আগামীকাল আপনারা খবর পাবেন সেখানে এই স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করা হতে পারে। তাহলে স্কটল্যান্ড যদি স্থলাভিষিক্ত হয়, তাহলে বিশ্বকাপ খেলুড়ে দেশগুলোর মধ্যে যে ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট, টি-20 ক্রিকেট পরবর্তী সময়ে যে গেমগুলো হবে, সেগুলো তাদের মধ্যে এক্সচেঞ্জ হবে। বাংলাদেশ ছাগলের 3 নম্বর বাচ্চা, 1 বাচ্চা 2 বাচ্চা দুধ খাবে, আর 3 নম্বর বাচ্চা দেখে দেখে মোছে তা দেবে। বাংলাদেশ এখন পতিত স্বৈরাচার, একটা কি বলবো, বাংলাদেশ এখন পেশিবাদ যাকে বলে, পেশিবাদ শব্দটা তাদের মুখে বারবার শুনবেন, কিন্তু পেশিবাদ হচ্ছে তারা। বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলতে চায়। হাদিদের মতো অসভ্য যারা, তারা এই ন্যারেটিভটা ভারত বিরোধী তৈরি করেছে। আজকে আপনারা জানেন, ভারত কিন্তু তার ভিসা বন্ধ করে রেখেছে বাংলাদেশিদের জন্য। শুধুমাত্র সিরিয়াস অসুস্থ মানুষ তারা আর কাউকে ভিসা দিচ্ছে না। আজকে যদি ভারত যদি ভিসা খোলে, আগামীকাল 3 লক্ষ অ্যাপ্লিকেশন ডিসপোজ করতে হবে। প্রতি বছর 30 লাখ মানুষ ভারতে চিকিৎসার জন্য, বেড়ানোর জন্য, বাজারের জন্য যায়। ভারতের ডিজেল ভালো লাগে, ভারতের চাল ভালো লাগে, তেল ভালো লাগে, ভারতের চিনি ভালো লাগে, ভারতের পেঁয়াজ খেতেও ভালো, ভারতের গরুর কোরবানি দিয়ে গোশত খাইতেও ভালো। শুধুমাত্র ভারতে ক্রিকেট খেলতে যাইতে, মানে নিজেদেরকে আমি কি হনুরে, মুই কি হনুরে দেখানো চেয়েছিল পৃথিবী। সিলমারে দিছে যে বাংলাদেশ তুমি কিচ্ছু না, তুমি কিচ্ছু না, তোমাকে গণার সময় নাই, তুমি আসলে আসতো, না আসলেও বিশ্বকাপ চলবে। আসুন, এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে এই জঙ্গি, এই পেশিবাদ, এই অবৈধ সরকারদের হাত থেকে মুক্ত করে বাংলাদেশ ক্রিকেটকে মুক্তি করি। এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে যে মিয়ানমার যে কোনো সময়ে বাংলাদেশে অ্যাটাক করতে পারে, এবং এই অ্যাটাকের কারণ হলো যে বাংলাদেশ এন্ড থেকে নানানভাবে মিয়ানমার সরকারকে উত্তক্ত করা হচ্ছে। ড্রোন হামলা করে, রোহিঙ্গা এবং আরাকান আর্মিদের দিয়ে রাখাইন স্টেটে যুদ্ধ করে, আবার এদিকে আরাকান আর্মি এবং রোহিঙ্গারা মুখোমুখি দাঁড়িয়েছে। এবং এই যে আরাকান আর্মিদের ব্যাক দেওয়া, এখন আরএসও এবং আরসাকে ব্যাক দেওয়া, এর সাথে কিন্তু বাংলাদেশের ডিজিএফআই সম্পৃক্ত আছে বলে অভিযোগ রয়েছে। এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও এদের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া একজন শিশু উপদেষ্টা ছিলেন যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যাকে আপনারা বলেন যে বয়স কম। এই যে পাহাড়িদের প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন সশস্ত্র গ্রুপকে ট্রেন আপ করা এবং এই জঙ্গিদের
প্রশিক্ষণ দেয়, সব কিছুর সাথে এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সে জড়িত। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে যদি কোনোদিন গ্রেপ্তার করা হয় তাহলে এই জঙ্গি প্রশিক্ষণের নেটওয়ার্কটার সবকিছু পাওয়া যাবে। এবং আপনারা জানেন সে বলেছে যে জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো তাহলে তাদের সশস্ত্র আহ, সংগ্রামের প্রস্তুতি ছিল। তার মানে এটা যে তারা যে বিপ্লব বলছে এটা আসলে ছিল একটা জঙ্গি অভ্যুত্থান। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যখন টান টান উত্তেজনা, তখন আমরা হঠাৎ দেখলাম যে বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক, যিনি পশ্চিমা বিশ্বের যত রাষ্ট্রদূত আছে বাংলাদেশে তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র, এবং যিনি রাষ্ট্রদূত হবার আগেও 2012 থেকে 2016 সাল পর্যন্ত ব্রিটিশ দাতা সংস্থা ডিএফআই এর প্রধান হিসেবে বাংলাদেশে কাজ করেছেন। এবং তিনি আহ, এই হঠাৎ করে কেন দিল্লি গেলেন এটি নিয়ে অনেকটা কানাঘুষা ছিল, কিন্তু পরে যেটা জানা গেল যে তিনি আসলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে যে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা, সেই প্রহসনের নির্বাচনের ব্যাপারে ভারতীয় সরকারের দৃষ্টিভঙ্গি জানার জন্য তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা কুকের এই আবেদনকে প্রত্যাখ্যান করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা কুকের সাথে কেউ দেখা করতে রাজি হননি। নোবডি গেভ হার অ্যান অ্যাপয়েন্টমেন্ট। 2014 সালে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ঢাকায় ড্যান মোজেনা গিয়েছিলেন ভারতে, এবং তখনও নির্বাচনের আগে ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তিনি কথা বলতে চেয়েছিলেন, এবং তখন তিনি জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার একজন, যিনি বাংলাদেশ এবং মিয়ানমার ডেস্ক দেখতেন, তার সাথে মিটিং করেছিলেন। কিন্তু এবার সারা কুকের সাথে কেউ দেখা করেনি। সারা কুক একটা রাউন্ড টেবিল বৈঠকের নামে দুইজন প্রাক্তন ভারতীয় কূটনীতিক, একজন একাডেমিক এবং একজন সাংবাদিকের সাথে দেখা করেছেন, এবং সারা কুক বলেছেন যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, ভেরি গুড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এবং তিনি বলেছেন 12ই ফেব্রুয়ারি একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ইনক্লুসিভ নিয়ে কোনো কথা বলেননি, কিন্তু তিনি এই কথা বলার সাথে সাথেই ভারতীয় পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ হয়েছে। ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে সেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হচ্ছে। সেই অবস্থায় সারা কুক কি করে বলেন যে ভেরি গুড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন? এই পিটার হাস, সাবেক মার্কিন রাষ্ট্রদূত, এই সারা কুক, এরা কিন্তু 2023 সালে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার, এই পার্টিসিপেটরি ইলেকশন, ভায়োলেন্ট ফ্রি ইলেকশন, এসব নিয়ে গলা ফাটিয়ে ফেলেছিল। কিন্তু এখন তারা কিন্তু ভুলেও সেই সব কথা আর বলে না, বরং তারা ভারতের অ্যাটিটিউড জানতে গেছে। কারণ বাংলাদেশ থেকে তাদের মিত্র এই জামাত ইসলামী, বিএনপি, তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে এই নির্বাচনে ভারতের অবস্থানটা কি হয়। তো সারা কুক আজকে সম্ভবত ফিরে যাবার কথা। এই পশ্চিমা বিশ্বের অন্যতম প্রতিনিধি বাংলাদেশে সারা কুকের অবস্থানটা দেখে খুবই বিস্মিত হলাম। বাট তারা একদিকে গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, আবার বাংলাদেশে যে একটা প্রহসনের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পক্ষে আবার দালালি করতে যায়। সবশেষে আগামীকাল সন্ধ্যা 6টায় দিল্লির সময় যে এফসিসি আয়োজিত যে প্রেস কনভারসেশনটা হবে, যেখানে আওয়ামী লীগ নেতারা থাকবেন, যেখানে আমরা শুনেছিলাম, প্রথমে শুনেছিলাম শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন, পরে শুনেছিলাম যে ভিডিও প্রেজেন্স, কিন্তু এখন যেটা হচ্ছে যে তিনি আসলে একটি রেকর্ডেড অডিও ভাষণ প্রদান করবেন। তার ভাষণটি রেকর্ড করা হচ্ছে, তার 5 মিনিট 27 সেকেন্ড দীর্ঘ এই ভাষণে তিনি মূলত 3টি বিষয়ে কথা বলবেন। প্রথম হলো যে তিনি দেশবাসীর প্রতি আবেদন জানাবেন এই অবৈধ দখলদার ইনুজ সরকারের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তুলবার জন্য। দ্বিতীয়ত, তিনি মনে করেন যে বাংলাদেশ অর্থনীতি, বিদেশ নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার পরিস্থিতি সব দিক দিয়েই ক্রমশ পিছিয়ে গেছেন। তিনি এই যে পিছিয়ে পড়া বাংলাদেশকে তিনি পুনর্বার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে চান, এবং তিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশকে আগের মতো সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলতে চান, এবং যাদের কারণে বাংলাদেশের আজকে এই দুরবস্থা তাদের বিচার করবেন। এবং তিনি
বিশ্বাস করেন যে তিনি এই কাজগুলো করে যদি আল্লাহ চান তাহলে তিনি বাংলাদেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান। এবং তৃতীয়ত তিনি বলছেন যে ডক্টর ইউনূসের যে বর্তমান পারফরমেন্স এটা দেখে পুরো পৃথিবী বুঝে গেছে যে সে একটা ভণ্ড, প্রতারক এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে তিনি এই দেশ ধ্বংসে মেতেছেন। আমি আউটলাইনগুলো দিলাম কারণ পুরো ভাষণটা আপনারা কালকে শুনতে পাবেন, অডিও রেকর্ডেড ভাষণ, এবং সেখানে আওয়ামী লীগের পক্ষে অনেকেই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সেটি শুনবার অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই।